167টা সাক্ষীর মধ্যে মাত্র 47টা সাক্ষী নেওয়া হয়েছে। এর মধ্যে একটা সাক্ষীও বলে নাই যে ওনাকে দেখছে অথবা ওনাকে দিরাই অঞ্চলের মধ্যে কোনোদিন হাঁটাহাঁটি করতে দেখছে বলে কোনো ব্যক্তি বলে নাই। আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার কারণে আজকে কোর্ট চাপহীনভাবে সত্যের ভিত্তিতে সাক্ষী সাবুদের ভিত্তিতে এই মামলাটি নিষ্পত্তি করেছেন। ইসকন সদস্য এই বিচারক আমি তার কোনো সাক্ষী নাই আমার বিরুদ্ধে, কোনো এভিডেন্স নাই। একটা 160 যখন ওনাকে কোর্টে তুলে তখন ওনার মাথা ফাটা ছিল। তো মারমু লোকের তোর বাস এবং তোর বাইরেও দৌড়ে গিয়ে আমাদের সাবেক মেয়র এবং বর্তমান প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন এই মামলাটি ছিল মিথ্যা মামলা। এই মিথ্যা মামলা থেকে ওনারা বেকসুর খালাস পেয়েছেন। সুনামগঞ্জের দিরাইয়ে 2004 সালের গ্রেনেড হামলা ও সাবেক সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলার রায় ঘোষণা করেছে আদালত। দীর্ঘ 22 বছর বিচারিক প্রক্রিয়া শেষে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল আলোচিত আসামিদের মধ্যে বর্তমান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বর্তমান সংসদ সদস্য জি.কে. গাউস সহ 8 জনকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দিয়েছেন এবং একই মামলায় হাফেজ সৈয়দ নাঈম আহমদ আরিফকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। মামলার বাকি 4 জন আসামি মৃত ও 1 জন পলাতক রয়েছে বলে জানা যায়। রায় ঘোষণার পর নেটিজেনদের একটা অংশের প্রশ্ন, একই মামলায় অধিকাংশ আসামি খালাস পেলেও একজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ভিত্তি কি? মামলার নথি অনুযায়ী 2004 সালের 21 জুন দিরাই থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা হয়। পরবর্তী তদন্ত ও সম্পূরক অভিযোগপত্রে বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হয়। হাফেজ নাঈমের পরিবারের দাবি, শুরুতে তার নাম মামলায় ছিল না, পরবর্তী তদন্তে তাকে অন্তর্ভুক্ত করা হয়। পরিবারের ভাষ্য অনুযায়ী 2006 সালের 4 সেপ্টেম্বর তাকে প্রথমে অন্য কয়েকটি আলোচিত মামলায় গ্রেফতার করা হয়। পরে সেসব মামলার কয়েকটিতে তিনি অব্যাহতি পান। এই মামলায় গ্রেফতার করার পরে একাধারে উনার নামে প্রায় 14টা মামলা করা হয়। প্রথম আনোয়ার চৌধুরীর মামলা, এরপরে ঢাকা সিপিবি অফিসে একটা মামলা ওনারা গ্রেফতার দেখায়, রমনাগর মূলের মামলা গ্রেফতার দেখায়। তদন্তকারী কর্মকর্তা অব্যাহতি দেওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকারের পরেই আওয়ামী লীগের সরকার আসার পরে ওনারে 2010 সালে সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা মামলায় ওনাকে চার্জশিট করে। এরপর সম্পূরক তদন্তের মাধ্যমে তাকে সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলায় আসামি করা হয়। এমনকি শাহ এ.এম.এস. কিবরিয়া হত্যা মামলার পরবর্তী অভিযোগপত্রেও তার নাম যুক্ত করা হয় বলে পরিবারের দাবি। হাফেজ নাঈমের স্বজনদের আরও দাবি, মামলার সাক্ষ্য দেওয়া 47 জন সাক্ষীর কেউ তাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঘটনাস্থলের সঙ্গে সম্পৃক্ত করেননি। 167টা সাক্ষীর মধ্যে মাত্র 47টা সাক্ষী নেওয়া হয়েছে। এর মধ্যে একটা সাক্ষীও বলে নাই যে ওনাকে দেখছে অথবা ওনাকে দিরাই অঞ্চলের মধ্যে কোনোদিন হাঁটাহাঁটি করতে দেখছে বলে কোনো ব্যক্তি বলে নাই। এরপরে জজ সাহেব আনছে 164, এই 164 উপরে ভিত্তি কইরা তাদের মৃত্যুদণ্ড সাজা দিয়েছে। আর কোনো এভিডেন্স নাই, একটাই এভিডেন্স যে হাফিজ নাঈমের 164 আছে, আর এই 164 এই ওনার মৃত্যুদণ্ড সাজাটা দিয়েছে। তাদের অভিযোগ, আদালত মূলত ফৌজদারি কার্যবিধির 164 ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিকে গুরুত্ব দিয়েছেন। পরিবার দাবি করছে সেই জবানবন্দি নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে আদায় করা হয়েছে। এর আগে সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা মামলায় ওনাকে 8 দিনের রিমান্ডে নিয়েছে। প্রথমে যখন ওনাকে ইন্টারোগেশন সেল থেকে যে এসি আপনারা জানেন ওই রেবের যে হেডকোয়ার্টার ওখান থেকে ওনারে নিয়ে আসার সময় ওনারা বলছে অনেক নির্যাতন করছে। নির্যাতন করার পরে ওনারা কইছে যে তুই যদি আমরা প্রথমত 164 না দেস তাইলে আমরা তোরে ক্রস ফায়ার দেব। আমরা যেটা জানছি কোর্টে গিয়ে ওনার কাছ থেকে উনি বলছেন যে না আমি 164 দিব না, অনেক পিড়াপিড়ি করছে, অনেক নির্যাতন করছে, ওনার শরীরে স্পটগুলো আছে। যখন ওনাকে কোর্টে তুলে তখন ওনার মাথা ফাটা ছিল। এরপরে শরীরের নানান জায়গায় ওনাকে নির্যাতন করছে, ইলেকট্রিক চেয়ারের মধ্যে বসে ওনাকে মানে শক দিছে। তো যখন ক্রস ফায়ারের জন্য ওনাকে একটা অন্ধকার জায়গায় নিয়ে গেল রাত্রে, তখন ওনাকে বলছে যে তুমি ইয়ে করো, হয় স্বীকার ক্রিয়া বলে তুমি স্বীকার করো, আর না হলে তোমার আজকেই তোমার এখনই খরচ করা দিব পরিমাণ সাহায্য করবে মৃত্যুর বয়ে। আর এর মধ্যে একটা বই বিধি দেখাইছে, তোরে তো মারমু লোকের তোর বাস এবং তোর বাইরেও দৌড়ে গিয়ে
আইনারি জেলবন এই সব হইরা করার বাদে তান যে ভয়ভীতি এবং হুমকি নির্যাতন করার পরে তান 160 করতেছে। তবে আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়া পর্যন্ত বিচারক কোন প্রমাণকে কিভাবে মূল্যায়ন করেছেন তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। রায়ের পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাইমের ভাই বলেন, আমার ভাইকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে, আমরা উচ্চ আদালতে আপিল করব। অন্যদিকে খালাসপ্রাপ্ত আরিফুল হক চৌধুরী, লুৎফুজ্জামান বাবর ও জি.কে. গাউস আদালতের রায়কে ন্যায় বিচারের প্রতিফলন বলে মন্তব্য করেছেন। তাদের বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল এবং আদালত সেই অভিযোগ টেকসই মনে করেননি। আজকে যে গণতান্ত্রিক সরকার জনগণের ভোট দ্বারা নির্বাচিত হওয়ার পরে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার কারণে আজকে কোর্ট চাপহীনভাবে সত্যের ভিত্তিতে, সাক্ষী সাবুদের ভিত্তিতে এই মামলাটি নিষ্পত্তি করেছেন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব লুৎফর রহমান বাবর, মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং আমি জি.কে. গাউস আজকে আমরা এই কোর্ট থেকে বেকসুর খালাস পেয়েছি। এদিকে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশও রায়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দলটির মতে একই মামলায় অধিকাংশ আসামি খালাস পেলেও একজন আলেম ও হাফেজে কুরআনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তারা পূর্ণাঙ্গ বিচারিক পর্যালোচনা এবং উচ্চ আদালতে ন্যায়সঙ্গত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। বাস্তবিক অর্থে এই মামলাটি ছিল মিথ্যা মামলা। যে মিথ্যা মামলায় আপনারা 9 জন মানুষ মুক্তি পেলেন, বেকসুর খালাস পেলেন, সেই মিথ্যা মামলায় কেন হাফিজ নাঈমকে মৃত্যুদণ্ড দেওয়া হলো? একথাই প্রমাণ করে যে সরকার যার, রায়ও তার। আপনাদের সরকার হওয়ার কারণে আপনারা 9 জন বেকসুর খালাস পেয়েছেন আর হাফিজ নাঈমকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। হাফেজ নাঈমের জীবনের আরেকটি দিকও আলোচনা এসেছে। পরিবার জানায়, প্রায় 2 দশক কারাবন্দী থাকার পর তিনি জামিনে মুক্তি পান। কারাগার থেকে বের হয়ে তিনি আর বাবা মাকে জীবিত পায়নি। মুক্তির অল্প সময়ের মধ্যেই রায় ঘোষণার পর তাকে আবার গ্রেফতার করা হয়। ওই জায়গায় 2টা মামলা ছিল, একটা হলো যে হত্যা, একটা বিস্ফোরক। 164 এর মাঝে আসছে যে উনার কাছ থেকে বিস্ফোরক আরেকজন ব্যক্তি নিছে, ওই ব্যক্তি সুরঞ্জিত সেনগুপ্তর উপরে হামলা করছে। কিন্তু এই ব্যক্তিরও সাজা না দিয়ে যার কাছ থেকে নিচে বলছে 164 বলাইছে ওরা, উনার মানে এই মৃত্যুদণ্ড 302 ধারায় আপনার হত্যা মামলা, যেটা হত্যা মামলা ফাঁসি দিয়ে দিচ্ছে, আর বিস্ফোরক মামলায় উনাকে বেকসুর খালাস দিয়ে দিচ্ছে। আইন বিশেষজ্ঞদের মতে মৃত্যুদণ্ডের মতো সর্বোচ্চ শাস্তির ক্ষেত্রে আদালত কোন প্রমাণের উপর নির্ভর করেছেন তা বোঝার জন্য পূর্ণাঙ্গ রায় বিশ্লেষণ জরুরি। একই সঙ্গে উচ্চ আদালতে আপিলের সুযোগ রয়েছে, ফলে এই মামলার বিচারিক প্রক্রিয়া এখনও শেষ হয়ে যায়নি। একই মামলায় 8 জনের খালাস এবং 1 জনের মৃত্যুদণ্ড, এই বৈপরীত্য এখন জনপরিসরে আলোচনা ও বিশ্লেষণের বিষয় হয়ে দাঁড়িয়েছে। পূর্ণাঙ্গ রায় প্রকাশ ও আপিল শুনানির পরই এই প্রশ্নগুলোর উত্তর আরও স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাকিবুল ইসলাম রইস, ফেজ দ্য পিপল।